মমতা না চাইলেও তিস্তা চুক্তিতে মোদির আশ্বাসে আস্থা রাখবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। दीदी के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया, तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। বাল্য বিবাহ নিরোধ আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল, 4 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। সাভারের সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত, আহত আরও অন্তত 10 জন। সিলেটে আতিয়া মহলে অপারেশন ক্লিয়ার সমাপ্ত, ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এবং সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত, আলাদা দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী 2 সহোদর সহ 3 জনের মৃত্যু, পরিবারে শোক। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি পারমিতা হিম। মমতা না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদীর আশ্বাসে বাংলাদেশ আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় তিনি এই কথা বলেন। পরে দুপুরে নয়াদিল্লির তাজ প্যালেসে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ বিক্রির কথা যারা বলছে তারা অর্বাচীন, উদ্দেশ্যমূলকভাবে এসব কথা বলা হচ্ছে। ভারতে 4 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে স্থানীয় সময় বেলা 11টার কিছু পরে হোটেল তাজ প্যালেসে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের ব্যবসায়ীদের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মোদী সরকারের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশের প্রায় 250 ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন ভারতের ব্যবসায়ীরাও। দুই দেশের জাতীয় সঙ্গীত। এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, বলেন বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আমাদের যে সম্পর্ক রয়েছে এ সম্পর্কটা কোনোদিনই নষ্ট হবার নয়। কাজে আমরা সবসময় মনে করি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়, যেটা ঝগড়া করে পারা যায় না। আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি দেশ বেচে দেবো, এটা করবো সেটা করবো। তা আপনারা তো ব্যবসায়ীরা আমার সাথে এসছেন, কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন। এ ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচীন অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে। বর্তমানে দুদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী উভয় দেশের ব্যবসায়ীদের বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান। বলেন, আন্তঃযোগাযোগ বাড়ানোর মাধ্যমেই অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হয়। আমরা যে কানেক্টিভিটি আমরা যে প্রতিষ্ঠিত করতে পেরেছি, যে শুধু আমাদের এই দুই দেশে না, রিজনাল অ্যান্ড সাব রিজনাল কোঅপারেশন, দ্যাট অলসো ওপেন দ্য অপরচুনিটি টু এক্সপান্ড দ্য মার্কেট। সো এটার জন্য আমাদের খুবই একটা সুন্দর সম্পর্ক থাকা একান্তভাবে প্রয়োজন। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট 13টি সমঝোতা স্মারক বিনিময় করেন দুদেশের কর্মকর্তাগণ। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তির বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট কোনো ইঙ্গিত না মিললেও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি বললেন, কারো সঙ্গে কলহ নয়, বরং দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই যে কোনো সমস্যার মীমাংসা সম্ভব, আর ভবিষ্যতে বাংলাদেশও সে পথেই হাঁটবে। এর আগে সকালে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মমতা ব্যানার্জি না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় আস্থা রাখছে বাংলাদেশ। Solution to water sharing of all common rivers holds the key to our common future. On Tista issue, Prime Minister Modi once again reiterated his government's strong resolve to conclude the water sharing treaty at the soonest. लेकिन मुझे पता नहीं दीदीमणि क्या करेगी। दीदीमणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया, तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। लेकिन दीदीमणि एक काम किया, हम इलेक्ट्रिसिटी देंगे,
पानी मांगा लेकिन इलेक्ट्रिसिटी मिला। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কতগুলো চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তা নিয়ে রয়েছে বিভ্রান্তি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা এটাকে দুঃখজনক ও অপেশাদারী আচরণ হিসেবে দেখছেন। সংখ্যাতাত্ত্বিক ভুল বোঝাবুঝির অবসান করে দুদেশের জনগণের সামনে ব্যাপারটি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ভারত মোট 22টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ওই দিনই ভারতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, এ সংখ্যা মোট 36টি। 36 MOU agreement SOP। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে শনিবার থেকেই 22টি চুক্তি ও সমঝোতা স্মারকের তালিকা দিয়ে দেওয়া হয়। দিন শেষে যৌথ বিবৃতির 59 নম্বরে বলা হয়েছে, মোট 34টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষর হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তি বিষয়ে কোনো ধরনের সংখ্যা বা তালিকা দেওয়া হয়নি। সর্বোচ্চ পর্যায়ের এমন রাষ্ট্রীয় সফরে স্বাক্ষরিত হওয়া দ্বিপাক্ষিক দলিল নিয়ে এমন বিভ্রান্তিকে দুঃখজনক ও অপেশাদারী আচরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 22টা না 36টা সেটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা দুঃখজনক। এক ধরনের প্রফেশনালিজম যেটাকে আমরা বলি, সেটার ব্যাপারে সবার আবার সন্দেহ আসে। জনগণকে নিয়ে সবকিছু বলা, পরিষ্কার করা বা যেই প্রফেশনালিজম যেটা আমরা দেখি পশ্চিমা দেশে বা এমনকি জাপানে, সেটা কখনো গড়ে ওঠেনি। সাবেক কূটনীতিকদের মতে, রাষ্ট্রীয় এ সফরে অধিক সংখ্যক কর্মসূচি থাকায় এক ধরনের অসামঞ্জস্যতা তৈরি হয়ে থাকতে পারে। অল্প সময়ের ভিতরে এতগুলো চুক্তি এবং মেমোরান্ডাম সই হয়েছে, যার হিসাব কোনো পক্ষে দিতে পারছে না। তো এটা আমি বলবো ওভারঅল ভিজিটের একটা একটা দুর্বল অংশ আমি বলবো। এবং এই ভিজিটটা কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্ট করেনি, এটা ভারতীয় প্রোটোকল এটা ম্যানেজমেন্ট করেছে। এটা আমি বাংলাদেশের ডিপ্লোম্যাটকে আমি এই জন্য দায়ী করতে চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেশী গুরুত্বপূর্ণ দেশের জন্য আলাদা আলাদা ডেস্ক স্থাপনের পরামর্শ তাদের। সবচেয়ে কাজ বেশি ভারতের সাথে, সুতরাং একটা ডিভিশন থাকবে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেডিকেটেড টু ইন্ডিয়া অনলি। বলার ব্যাপারে যেই পেশাদারিত্ব দরকার বা যে সফিস্টিকেশন দরকার সেটা নেই বলে তাদের উপরও ট্রাস্ট করা যাচ্ছে না। তো অন্য কথায় ওই জায়গায় এখনো বড় একটা দুর্বলতা রয়ে গেছে। অধিক সংখ্যক চুক্তি স্বাক্ষরই নয়, তা বাস্তবায়নের জন্য দুদেশের সরকারের আন্তরিকতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন তারা। দুই সাইডই এটাকে পরিষ্কার করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 18 বছরের নিচে বিয়ের বিশেষ বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর 19 ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বিয়ের বিশেষ বিধানটি নারীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সিরো, সিআরসি ও এসডিজির সাথে কেন অসঙ্গতিপূর্ণ ঘোষণা করা হবে না সেটাও জানতে চেয়েছেন আদালত। দুপুরে নারীপক্ষ ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবি হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সেই সঙ্গে আইন মন্ত্রণালয়ের সচিব ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এই রুলটা বলা হয়েছে যে এটা সাংবিধানিক যে ধারা আছে তার সাংঘর্ষিক এবং এটা আলটাভারেস এবং অন্যান্য যে আন্তর্জাতিক সনদগুলো যেটা বাংলাদেশ এক্সিড করেছে, মানে সিগনেচার করেছে, তার পরিপন্থী এবং তার সঙ্গে দেশীয় যে আইনগুলো আছে তার সঙ্গেও পরিপন্থী। বাংলার সময় আরো থাকছে। পূর্ব শত্রুতার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত 10। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিফাত নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10 জন। শিক্ষার্থীরা জানায়, দুপুরে সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী বেশ কয়েকজন বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে সিফাতকে খুঁজতে থাকে। এ সময় সিফাত সহ আরো কয়েকজন ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরই দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় সিফাত সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের একটি সড়কে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরের সকল প্রস্তুতি শেষ করেছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। ফাঁসির মহড়াও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুনুর রশিদ। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পাশাপাশি এ দণ্ড কার্যকরকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য গাজীপুরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলকে গাজীপুরের কাশিমপুর কারাগারের কন্ডেম সেলে রাখা হয়েছে। সিলেটের আতিয়া মহলে র্যাবের অপারেশন ক্লিয়ার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল বাড়ির মালিকের কাছে সেটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব ৯ এর অধিনায়ক। বিকেলে র্যাব কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয়, এক সপ্তাহের উদ্ধার অভিযানে ২ জঙ্গির লাশ ও ৯টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য আতিয়া মহল থেকে উদ্ধার করা হয়। গত ২৫শে মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত আতিয়া মহলে জঙ্গি বিরোধী কমান্ডো অভিযান অপারেশন টুয়াইলাইট পরিচালনা করে সেনাবাহিনী। অভিযান শেষে ৪ এপ্রিল বাড়িটিতে উদ্ধার অভিযান শুরু করে র্যাব। নয়টি অবিস্ফোরিত বিস্ফোরক আমরা ধ্বংস করেছি বা নিষ্ক্রিয় করেছি এবং এর বাইরেও এই আতিয়া মহলটি ক্লিয়ার করার সময় এর নিচতলা বা গ্রাউন্ড ফ্লোর হতে আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি তৈরির সরঞ্জামাদি পেয়েছি, কেমিক্যালস পেয়েছি, ইলেকট্রনিক সার্কিট পেয়েছি, যেগুলো দিয়ে অনেক পরিমাণ বিস্ফোরণ তৈরি করা যেত। সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহতের ঘটনায় শোক নেমে এসেছে পরিবারে। এই ঘটনায় আহত হয়েছেন এক কলেজ শিক্ষক। জেলায় অপর একটি সড়ক দুর্ঘটনায় ২ সহোদর সহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর ও সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাজানো গোছানো একটি পরিবারের স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে প্রিয়জনকে। ট্রাক চাপায় নিহত চন্দ্ররানী পাল ও তার মেয়ে সুস্মিতা পালের গ্রামের বাড়ি নাটোরে থামছে না স্বজনদের কান্না। এই দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষক স্বামী শঙ্কর কুমার পালকে সিরাজগঞ্জের এম শাখাওয়াত হোসেন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলের নেওরগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেয়ে সাথে করে নিয়ে বউর সাথে করে নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল, যাতে লাগা উল্লাপাড়া জায়গা ওখানে জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট হয় ভাইসাবো আর হচ্ছে নাতির মারা গেছে, আহত। একই সময়ে জেলার বনবাড়িয়া এলাকায় সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই বেলাল ও সোহরাব নামে ২ সহোদর সহ ৩ জন মারা যান। এ ঘটনায় আহত আরো ২ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুরে কসবা উপজেলার নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ইউপি নির্বাচনের পর থেকে নিমবাড়ি গ্রামের জমশেদ মিয়া ও নাবালক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের সমর্থকরা। এ সময় ট্যাটাবিদ্ধ হয়ে নাবালক মিয়ার সমর্থক রহিজ মিয়া নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাবালকের বাড়ির গোষ্ঠীকারের মানুষ পোলাপান সব বাবা আমি নাম বেড়া বেডিস যা আছে সব বাইঙ্গা চুর আমার টিভি টাবি করে মাল মানে সব লোক বাইরে গেছে, বাইরে টিন কুবাইছে, আয়না ও সুকিস কুবাইছে, কুবাই টুবাই হারা করে দেখতেছে। রাজশাহীতে মালদ্বীপের নাগরিক ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী রাউধা আতিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা মোহাম্মদ আতিফ।
সকালে রাউধার সহপাঠী সিরাত পারভিনকে আসামি করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। সিরাত পারভিন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। রাউধার বাবার অভিযোগ, তার মেয়ের মরদেহ ও বিভিন্ন আলামত দেখে মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক মনে না হওয়ায় হত্যা মামলা দায়ের করেছেন তিনি। গত 29 মার্চ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। This girl, Sirat Parveen, we are suspicious. শিরাতা পারভিন মেয়েটি সত্যি সন্দেহজনক। এক রাতে সেও আমার মেয়ে একসঙ্গে ছিল। শিরাতা রাউধাকে এক গ্লাস জুস দেয়। জুস খাওয়ার পর আমার মেয়ে ঘুমের ঘোরে ঢলে পড়ে এবং সে গ্লাসের তলানিতে ট্যাবলেট পড়ে থাকতে দেখে। এ ঘটনার পর রাউধা শিরাতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। শিরাতা ও রাউধার মধ্যে মুঠোফোনে যে বার্তা বিনিময় হয়েছিল এটিও তাই প্রমাণ করে। সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় সদর থানার এসআই রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা এ তথ্য জানান। গতকাল বিভিন্ন গণমাধ্যমে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনা প্রকাশ হলে পুলিশ সুপার আলতাফ হোসেন অভিযুক্ত পুলিশ সদস্যকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার রাতে সদর থানার এসআই রমজান আলী স্থানীয় সন্ত্রাসীদের সাথে নিয়ে তাকে ও তার ছেলেকে মারধর করে। পরে আব্দুর রশিদের ছেলেকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়। ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে তিনি সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জাফরুল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2010 সালের 11 অক্টোবর সদর উপজেলার মুলিবাড়ি রেললাইনের পাশে কেন্দ্রীয় ছাত্র দলের আয়োজনে গণজমায়েত হয়। সে সময় ট্রেনে কাটা পড়ে বিএনপির 6 কর্মী নিহত হন। এর প্রতিবাদে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। বাংলার সময় আরো থাকছে। পহেলা বৈশাখ সামনে রেখে কদর বেড়েছে রাজশাহী সিল্কের। বেশি দামের অভিযোগ ক্রেতাদের, উৎপাদন খরচ বাড়াই কারণ বলছেন বিক্রেতারা। শুধু বন্ডেড লাইসেন্স নিয়ে 10 বছর ধরে কার্যক্রম চালানো 17টি প্রাইভেট আইসিডিকে শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর উপদেষ্টা পরিষদের 11তম বৈঠকের এই সিদ্ধান্ত ইতোমধ্যে আইসিডি মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কোন রকম নীতিমালা ছাড়াই চলা এসব আইসিডিকে 2019 সালের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত 20 কিলোমিটার দূরে সীতাকুণ্ডে সরে যেতে হবে। আরো জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের ইপিজেড মোড় থেকে কাঠগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় রয়েছে 6টি প্রাইভেট আইসিডির অবস্থান, যেখানে রাত দিন 24 ঘন্টা ঢুকছে আর বের হচ্ছে বন্দর কেন্দ্রিক ট্রাক, কাভার্ড ভ্যান এবং প্রাইম মুভারের মতো বিশাল বিশাল যানবাহন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে লেগে আছে অসহনীয় যানজট। শুধু এই 6টি নয়, শহরে অবস্থানরত প্রাইভেট আইসিডির জন্য সাধারণ মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হয়। এই অবস্থায় বন্দর উপদেষ্টা কমিটির 11তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সবগুলো প্রাইভেট আইসিডিকে শহর ছাড়তে হবে। উপদেষ্টা কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে পর্যায়ক্রমে 20 কিলোমিটার বাইরে অফডক নির্মাণ করে এটি স্থানান্তর হবে। তবে ব্যবসায়ীরা বলছেন 1.5 বছরের মধ্যে সবগুলো আইসিডি শহরের বাইরে সরিয়ে নেওয়া সম্ভব নয়। ওরা কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তার আগেই কিন্তু একটা প্ল্যান করতে হবে যে আমি এই কার্গোটা কোথায় নেব। জটশলে তো হবে না, এর কার্গোগুলো নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সুতরাং 1.5 বছর সময় কি যথেষ্ট কিনা সেটা কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। কন্টেনারগুলো কিন্তু লোড করে এবং খালি কন্টেনার নিয়ে কিন্তু বন্দরের ভেতরে প্রবেশ করে, আবার বন্দর থেকে বের হয়ে আসে। এই যে সময়টা, এই সময়টা প্রচুর যানজটের তৈরি হয় এবং আমাদের সবকিছু স্থবির হয়ে আসে। আমদানি রপ্তানি সবগুলো কন্টেনার প্রাইভেট আইসিডিতে নিয়ে আসা হয়, শুল্কায়ন শেষে পাঠানো হয় বন্দর এবং আমদানিকারকের কাছে। তাই আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার জন্য শহরের বাইরে প্রাইভেট আইসিডি গড়ে তুলতে জায়গা বরাদ্দ দেওয়ার দাবি জানান চেম্বার সভাপতি। এটা বন্দর, এয়ারপোর্ট সবগুলোর জন্য একটা হুমকি। এই জন্য তাদের জন্য একটা জায়গা দরকার, একটা যদি ভিলেজ বা এরকম একটা জায়গা দেওয়া হয়, অফডকের জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয় এবং স্লোলি যাতে তারা তাদের শিফট করতে পারে সেটার দিকে আমার মনে হয় ব্যবস্থা করতে পারে। খাদ্যপণ্য, তুলা এবং স্ক্র্যাপের মতো 37টি পণ্যের আমদানি রপ্তানি শুল্কায়ন সম্পন্ন হয় প্রাইভেট আইসিডিতে। রপ্তানি বাণিজ্যের 92% এবং আমদানি বাণিজ্যের 25% কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
নানা সমস্যায় জর্জরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগ। রোগ নির্ণয়ের বেশিরভাগ যন্ত্রপাতি দীর্ঘদিন নষ্ট থাকায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে বিভাগটি। পাশাপাশি কোটি কোটি টাকা মূল্যের মেশিনগুলোও কার্যকারিতা হারিয়েছে। এতে রোগ নির্ণয়ের জন্য বাইরের ল্যাবে রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের কার্যক্রম এখন অনেকটাই অকার্যকর। এই বিভাগের এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম, সাধারণ এবং ডিজিটাল এক্স রে মেশিন সহ অধিকাংশ মেশিনগুলোই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। যেগুলো কিছুটা কাজ করছে সেগুলো নষ্ট হবার পথে। এসব মেশিন নিয়ন্ত্রিত হয়ে থাকে নির্দিষ্ট একটি তাপমাত্রার উপর, কিন্তু শীততাপ মেশিনগুলো নষ্ট থাকায় সেসবও এখন অচল হতে বসেছে। আর জনবল সংকট তো আছেই, এতে রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে। 10:30 এখানে আমি এক্সরে করছি, বলছে যে 12টায় রিপোর্ট। এখন 12টা তো গত হয়ে গেছে, এখন আমরা রিপোর্ট পাই নাই। পয়সা হয়েছে, এখনো হয় নাই, হইলে দিব। এতে মেশিনগুলো খারাপ থাকায় দরিদ্র মানুষকে বাইরের ল্যাবে গিয়ে উচ্চ মূল্যে করাতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। এক্সরেটা ওখানে ভালো আসে না, এক্সরেটা আমাদেরকে দেখা যায় যে বাইরে করতে হয়। মেশিন ভালো না থাকার কারণে আমরা বাইরে চিকিৎসা করতেছি। বিভাগীয় প্রধান জানালেন, মেশিনগুলোর সমস্যা থাকায় খুব জরুরি কাজগুলো ছাড়া তারা রোগীদের স্বাভাবিক কোনো চিকিৎসা সেবা দিতে পারছেন না। কমপ্লিকেটেড কেসগুলোকে আমরা করা যাবে সবই, কিন্তু আমরা রিপোর্ট করতে পারবো না, ওরকম ভালো কোয়ালিটির ইমেজ আসবে না। হাসপাতালের পরিচালক সমস্যাগুলোর কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন। ইতোমধ্যে এইটা নিয়ে আমরা নিমুকে জানিয়েছি। নিমুর একটা টিম এসে এখানে ভিজিট করে গেছেন এবং ভিজিট করার পরে তারা আমাদের ছাড়পত্র দিয়েছেন এবং সেই ছাড়পত্র মোতাবেক আমরা যে কোম্পানি এটা সরবরাহ করেছেন সেই কোম্পানিকে কোটেশনের জন্য আমরা বলেছি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে প্রতিদিন গড়ে 3.5 থেকে 400 রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। জঙ্গিবাদ দমনে তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম নগরীর স্মরণিকা কনভেনশন সেন্টার মিলনায়তনে বিভাগীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান। এতে চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার নির্মলেন্দু বিশ্বাস ছাড়াও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আনসার ভিডিপির 2000-এর বেশি সদস্য অংশ নেন। এ সময় মহাপরিচালক বলেন, প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় রাত দিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন আনসার সদস্যরা। তাই সমাজের তৃণমূলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে তাদের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানের শেষে বাহিনীতে ভালো কাজের জন্য অবদান রাখায় বেশ কয়েকজন সদস্যের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ফেনীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে 4টি ওষুধের দোকানের মালিককে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি নিষিদ্ধ 34টি ওষুধ কোম্পানি ও নিষিদ্ধ ওষুধের তালিকা প্রতিটি দোকানে প্রদর্শনের নির্দেশনা দেয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ফেনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের ট্রাঙ্ক রোড ও মহিপাল এলাকায় অভিযান চালায় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তারা 15টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও সরকারের অনুমোদনহীন ওষুধ বিক্রির প্রমাণ পান। পরে তারা 4টি দোকানের মালিককে 1 লাখ টাকা করে জরিমানা করেন। মোট 4টি প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে আজকে। এবং আমরা এখানকার যে ওষুধ ফার্মেসি মালিক সমিতির সভাপতি আছে তাকে আমরা একটা চার্ট দিয়ে দিচ্ছি, যে চার্ট ওনারা প্রত্যেকটা ফার্মেসিতে টানিয়ে দিবেন। ফরিদপুরে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের 2 কর্মকর্তা ও 7 ব্যবসায়ীর বিরুদ্ধে 7টি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন। গতকাল ফরিদপুরের নগরকান্দা থানায় এই মামলাগুলো দায়ের করা হয়। ফরিদপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক জানান, 2013 থেকে 2015 সালের মধ্যে অভিযুক্ত 7 ব্যবসায়ী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ও আর এক কর্মকর্তার যোগসাজশে সরকার অনুমোদিত নীতিমালা লঙ্ঘন করে প্রায় 2 কোটি টাকা উত্তোলন করেন। 7 দফায় তারা এ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্ত শেষে প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। তাই অর্থ আত্মসাৎ, প্রতারণা এবং প্রতারণায় সহযোগিতা করার অভিযোগে তাদের বিরুদ্ধে 7টি মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 4টি ইউনিয়নে বোরো আবাদ ক্ষতির মুখে পড়েছে। এতে দিশেহারা কৃষক। কৃষি কর্মকর্তা জানান, এবারের বোরো মৌসুমে ভৈরবের 7টি ইউনিয়নে 6,235 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। পাহাড়ি ঢলে মেঘনা, কালী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী 4টি ইউনিয়নের প্রায় 350 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে কৃষক আধা পাকা ধান কেটে ঘরে আনলেও বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। 17-18 গানি খেত আমার, বুড়ো জমিন হইলো 12 গানি খেত। 12 গানি খেতের মধ্যে সব জমিনের উপর পানি উঠে গেছে। পুরো ধান 11 দিন ধরে তলে, আজ যা কিছু যাক দিন একবার তলে যেতেছে গা, সব শেষ সাগানগরের জমি। এক মুঠ ধানও আনতে পারি নাই, সব পানির তলে গেছে এবং পচা গেছে, তা আনার কোনো সম্ভব নাই। গাননগর ইউনিয়নে 1220 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে 195 হেক্টর জমি উজান থেকে নেমে আসা পানিতে নিমজ্জিত হয়। অতিবৃষ্টির ফলে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়েছে সিলেটের চালের বাজার। তাই বাজার স্থিতিশীল রাখতে সিলেটে বাজার মনিটরিং এর ব্যবস্থা করেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় দুপুরে সিলেটের প্রধান পাইকারি বাজার কালীঘাটে চালের আড়তগুলো পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে বাজার মনিটরিং টিমের সদস্যরা। তাদের সঙ্গে সিলেট চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সিলেট অঞ্চলের অনেক জমি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গুজব ছড়িয়ে পরিবহন সহ বিভিন্ন খরচ বাড়িয়ে দিয়ে মুনাফা করতে চাচ্ছে একটি সুবিধাভোগী শ্রেণী। তবে বাজারে চালের প্রচুর মজুদ ও সরবরাহ থাকায় চালের দাম স্থিতিশীল থাকবে বলেই আশাবাদ তাদের। ট্রাক দূর দূরান্ত থেকে আসতে পারছে না, অতি বৃষ্টির কারণে লোড আনলোডের সমস্যা হচ্ছিল। এই সকল কারণে বা ফিরতি ট্রাকগুলো যে ফেরত যায়, সেই ট্রাকগুলো আর ভাড়া পায় না, ফলে তারা একটু বেশি ভাড়া হাঁকায়। এই সকল কারণে আসলে সামান্য দর বৃদ্ধি হয়েছে। আমরাও মনিটরিং অব্যাহত রাখবো। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা আছে, আমরা 5টি টিম গঠন করব। ঝিনাইদহে জামায়াত শিবিরের 5 নেতাকর্মী সহ বিভিন্ন মামলায় 67 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলার 6 উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত শিবিরের 5 নেতাকর্মী সহ 67 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পিরোজপুরে একটি বাজারে আগুন লেগে 22টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, গতরাতে ইন্দুরকানী উপজেলার বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 22টি দোকানের পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ঘরও পুড়ে গেছে। তবে কি কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে আমরা দৌড় পেরে আইছি এখানে। আসার পরে দেখি যে এই সাইডে কয়েকটা দোকান আগুন লাগছে। এবার ফায়ার সার্ভিস লোকের খবর দেওয়া হয়েছে। 22 থেকে 25টি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে এবং 20 টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি করেছেন হোমিও চিকিৎসকরা। সকালে ময়মনসিংহ নগরীর 18 বিল্ডিং এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে হোমিও ডক্টরস অ্যাসোসিয়েশন। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজবাড়ী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ হোমিও চিকিৎসকরা অংশ নেন। বাগেরহাট শহরের শালতলা মোড় থেকে র্যালি বের করা হয়। র্যালিতে হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় নিয়োজিত শতাধিক মানুষ অংশ নেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। কক্সবাজারে একটি বাসা থেকে 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন আব্দুল শুকুর ও হাসিনা আক্তার। সকালে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন বাড়ির কেয়ারটেকার। পরে পুলিশ বাসার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল শুকুরকে এবং মেঝেতে হাসিনাকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ। দরজা ভেঙে ঢুকে অবস্থা আমরা
মেঝেতে ওই হাসনাকে পাই মৃত অবস্থায়, আর ঝুলন্ত অবস্থায় ওই ছেলে আব্দুল শুকুরকে পাই। আপাত দৃষ্টিতে তদন্ত চলছে, বাট আপাত দৃষ্টিতে এটা আত্মহত্যাই মনে হচ্ছে। আমরা লাশ মর্গে পাঠিয়েছি। এটা শ্রোতাল রিপোর্ট যখন আসবে তখন এটা বোঝা যাবে আসলে কি। বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ। সবকিছুতে আধুনিকতার ছোঁয়া লাগলেও বাংলা নববর্ষে মাটির তৈজসপত্রের কদর এখনো রয়ে গেছে। তাই ব্যস্ত বগুড়ার পালপাড়ার কুমাররা দিনরাত পরিশ্রম করে মাটি দিয়ে তৈরি করছেন হাঁড়ি, পাতিল, থালা, কলসি সহ বিভিন্ন রকমের খেলনা। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরণের এই উৎসবকে ঘিরে বগুড়ার শাহজাহানপুর উপজেলার পালপাড়ার কুমাররা ব্যস্ত সময় পার করছেন। কেউ হাঁড়ি পাতিল থালা, আবার কেউ বা ব্যস্ত বৈশাখী মেলার খেলনা ও শোপিস তৈরিতে। বছরের এই সময়টা তাদের দম ফেলার সময় থাকে না, আর এই সময়ের বাড়তি আয়টা সারা বছরের মন্দা ভাবটা কাটিয়ে উঠতে সহায়তা করে। খেলনা খুলনা, বেশ মাটির কলস, মাটির হাঁড়ি, মাটির থালা, মাটির সানকি এসব আমরা বানায় বৈশাখী অর্ডার দেই এবং মেলাতে বিক্রি করি। আমার বাপ দাদা 14 পুরুষের থেকে এই কাজই করা হয়। আগের চেয়ে অনেক ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই আমরা এই ব্যবসায় নিয়োজিত আছি। দিনটির জন্য এখন থেকে প্রস্তুতি চলছে সংস্কৃতি অঙ্গনেও। সাংস্কৃতিক কর্মীদের মতে গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে এবং কুম্ভকারদের পেশা টিকিয়ে রাখতে মাটির তৈজসপত্রকে বেছে নেন তারা। তৈজসপত্রগুলো যদি আমরা প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে পারি শহরের নাগরিকতায়, তাহলে হয়তো তারা জীবিকার জন্য যে আয়োজন সেটি করতে পারে। এই বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে এবং যারা নতুন আসছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা। প্রাচীন সভ্যতার যাত্রা শুরু মাটি দিয়ে, আর এই মাটির তৈরি তৈজসপত্র এ প্রজন্মের মাঝে পরিচিত করতেই বাংলা নববর্ষকে বেছে নেওয়া হয়েছে। নতুন প্রজন্ম যাতে বোঝে যে আমাদের মাটির সঙ্গে এই সম্পর্ক নতুন নয়, এটা অনেক প্রাচীনকালের, তাদেরকে দেখানো, এর সঙ্গে একটা মেলবন্ধন সৃষ্টি করা। বগুড়া জেলা সদর, শাহজাহানপুর, গাবতলী ও সোনাতলা উপজেলার 20টি কুমারপল্লীতে বৈশাখ সহ সারা বছরই মাটির তৈজসপত্র তৈরি হয়। জেলায় এই পেশায় কর্মরত আছেন প্রায় 40,000 মৃৎশিল্পী। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। যে কোনো উৎসবে রাজশাহী সিল্কের প্রতি বাড়তি আকর্ষণ থাকে, আর এই আকর্ষণ যদি হয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে উপলক্ষ করে, তাহলে তো কথাই নেই। তবে সিল্কের দোকানগুলোতে ভিড় বাড়লেও দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। বরাবরের মতো বিক্রেতাদের কথা, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দাম রাখতে বাধ্য হচ্ছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। সামনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বিশেষ এই দিনটিকে ঘিরে বাঙালি নারীর সাজের অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের শাড়ি। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে পুরোপুরি ফুটিয়ে তুলতে লক্ষণীয় অগ্রগতি হয়েছে। কারুশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় মনের মাধুরী মেশানো রঙে ফুটে উঠছে প্রতিটি শাড়ি। আধুনিকতার ছোঁয়া, নতুনত্ব ও গুণে মানে সেরা হওয়ায় বৈশাখে নারীর পছন্দের তালিকার শীর্ষে রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখী আসছে, কাপড়টা আমাদের এখন চলবে, আমাদের এখন প্রোডাকশনটা বেশি হবে। কালো আছে, সাদা আছে, তারপর সোনালী আছে, এই তিনটাতে আমাদের এই বৈশাখের আপনার এটা চলে। আমাদের এই কাপড়টা 12 মাসই চলে, কিন্তু বৈশাখ মাসে একটু বেশি চলে। সামনে পয়লা বৈশাখ, আমরা সিল্কেই ছুটে আসি। সিল্কের শাড়ি পরে অনেক আরামদায়ক শাড়ি, ভালো লাগে, আধুনিকতার ছোঁয়া আছে। শুধু শাড়ি নয়, বৈশাখে নবীন প্রবীণদের কাছে সিল্কের তৈরি পাঞ্জাবি, থ্রি পিস, ফতুয়ার কদরও বেড়েছে কয়েক গুণ। এমন চিত্র দেখা গেল বেশ কয়েকটি শোরুম ঘুরে। তবে দাম নিয়ে কিছুটা অসন্তোষ ছিল ক্রেতাদের। সিল্কের গুলা বরাবরই দাম বেশি থাকে, তো সুতি যেগুলো দেখলাম ওগুলো ভালো লেগেছে, ডিজাইনগুলো ভালো, সবকিছু ভালো, কিন্তু রেটটা একটু বেশি মনে হলো আমার কাছে। তবে বিক্রেতারা জানান উৎপাদন খরচ বাড়ায় সিল্ক বস্ত্রের দাম কিছুটা বেড়েছে। সিল্কের সুতা তো বাড়তি, তো এই জন্য আর কি শাড়িগুলোর দামও বাড়তি আর কি। সামগ্রিকভাবে একটু সামঞ্জস্য করে দামটা যতটুকু ন্যূনতম বৃদ্ধি করা যায় অতটুকুই করা। ব্যবসায়ীরা জানান এবার 35 থেকে 40,000 পিস সিল্কের শাড়ি উৎপাদনের টার্গেট, আর 2,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা দামের সিল্কের শাড়ির বেচাকেনা চলছে বৈশাখে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশজুড়ে নববর্ষের কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজারে আছেন সাইফুর রহমান রকি এবং সিলেটের বারুদখানা এলাকায় আছেন সহকর্মী আব্দুল আহাদ। প্রথমে যাব রাজশাহীতে রকির কাছে।
পারমিতা, আপনি জানেন যে আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের এজন্য কিন্তু চারিদিকেই এক ধরনের সাজ যে রব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটি এই সাজ রবটি কিন্তু বাজারেও আমরা সেটি দেখি। বিভিন্ন বিপণী বিতান ঘুরছিলাম, সেই বিপণী বিতানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে শাড়ি, এছাড়া বিশেষ করে মেয়েদের শাড়ি কিন্তু আমরা প্রচুর বেচা কেনা দেখছি বিপণী বিতানগুলো। তো এখনো আমরা একটি বিপণী তারা কিনছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে। বিক্রেতারা যেটি বলছেন, বৈশাখকে কেন্দ্র করে কিন্তু তাদের বেচা কেনাটা অনেকটাই বেড়ে গেছে এবং বিভিন্ন ধরনের নতুনত্ব ডিজাইনের ক্ষেত্রে নতুনত্ব এবং আধুনিকতার ছোঁয়ার লাগানোর ফলে কিন্তু নারীদের চাহিদাটা প্রচুর পরিমাণ বেড়েছে। সিল্ক শাড়ি সহ হ্যাঁ রকিব, আপনাকে ধন্যবাদ। আসলে পারমিতা, রাজশাহীর মতো সারা দেশে যেভাবে আসলে পয়লা বৈশাখের প্রস্তুতি চলছে, আসলে সিলেটে তার কিছুটা ব্যতিক্রম আমরা আপনাদেরকে বলবো। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে সিলেটে একটি জঙ্গি আস্তানায় বড় ধরনের অভিযান হয়েছে সেনাবাহিনীর। তারপর আজকে সেই অভিযান, র্যাবের অভিযানের মাধ্যমে আজকে সেই অভিযান শেষ হয়েছে। আসলে মানুষের মধ্যে একটি আতঙ্ক ছিল যে বাইরে বের হলে হয়তো জঙ্গি হামলার শিকার হবেন, এরকম বেশ আতঙ্কের কারণে আমরা গত কয়েকদিন আমরা দেখেছি যে সিলেটের যে বৈশাখী শপ যেগুলো রয়েছে সেগুলোতে ক্রেতাদের উপস্থিতি অনেকটা কম ছিল। তবে এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে দিন যতটা ঘনিয়ে আসছে ততই আসলে ক্রেতার উপস্থিতি ততই বাড়ছে। তবে এই উপস্থিতি যে আমরা উপচে পড়া ভিড় বলবো, আসলে তেমনটি নয়। আমরা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে গত দুদিন থেকে ক্রেতাদের কিছুটা উপস্থিতি তারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই শপিং মলে পুরোটাই মূলত বৈশাখী পোশাকে সাজানো হয়েছে, কিন্তু তারা যে প্রত্যাশা করেছিল গত কয়েক বছরের মতো এবছরও হয়তো তারা একটি ভালো ব্যবসা করবেন, কিন্তু সেই তাদের আশানুরূপ এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে না। কারণটি হলো এই যে মানুষের মধ্যে একটি ভয় ছিল। তবে প্রশাসন মানুষের পক্ষ থেকে ভয় দূর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা আজকেও কথা বলেছিলাম পুলিশের সাথে এবং র্যাবের সাথে, তারা বলেছে মানুষ যাতে নির্বিঘ্নে আগামী 14 তারিখ পয়লা বৈশাখ তারা পালন করতে পারে, সেজন্য তারা কাজ শুরু করেছে। এবং এই ক্রেতা উপস্থিতি কম থাকার আরেকটি কারণ হলো সিলেটে আপনারা জানেন যে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেটের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। এ কারণে আসলে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। তবে বিক্রেতারা আশা করছেন যে আরো যে 3 দিন বাকি আছে, এই 3 দিন তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিছুটা ব্যবসা করতে পারবেন, এমনটি বিক্রেতারা আশা করছেন। পারমিতা। দর্শক, নববর্ষের কেনাকাটার খবর জানছিলাম। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সিলেট ও রাজশাহী থেকে দুজন সহকর্মী, যদিও রাজশাহী থেকে সাইফুর রহমান রকির সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং শেষে আপনারা শুনছিলেন সিলেটের বারুদখানা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। বাংলাদেশের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মমতা না চাইলেও তিস্তা চুক্তিতে মোদির আশ্বাসে আস্থা রাখবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। दीदीमणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने अश्योर किया। तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। বাল্যবিবাহ নিরোধ আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল, 4 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। সাভারের সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত, আহত আরও অন্তত 10 জন। সিলেটে আতিয়া মহলে অপারেশন ক্লিয়ার সমাপ্ত, ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এবং নাটোর থেকে সিরাজগঞ্জে দীর্ঘ পথ মোটরসাইকেলে যাওয়ার মর্মান্তিক পরিণতি, ট্রাক চাপায় মা মেয়ের মৃত্যু, গুরুতর আহত বাবা হাসপাতালে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।